chronic kidney disease, there is the investigations and the management part. Let's first come to the investigations. So broadly speaking, the main aims of investigations are to identify the underlying cause wherever possible, since this may influence the treatment. কি কারণে হচ্ছে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি কিনা, হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি কিনা, অন্য কোনো স্পেসিফিক ডিজিজ থেকে হচ্ছে কিনা, সেটা ডায়াগনোস করা খুব জরুরি, কারণ তার থেকে সেটাকে ট্রিটমেন্ট করলে এটা কিছুটা ইমপ্রুভ করলেও করতে পারে। টু আইডেন্টিফাই রিভার্সিবল ফ্যাক্টরস দ্যাট মে ওয়ার্সেন রেনাল ফাংশনস, ফর এক্সাম্পল hypoxic ischemic nephropathy, urinary tract infection, nephrotoxic drugs, salt and water depletion, etc. To screen for complications of CKD, for example, anemia and renal osteodystrophy, as we discussed yesterday. And to screen for cardiovascular risk factors, because ultimately the cause of death in most of the patients who are on dialysis is cardiovascular death due to a cerebral stroke or a cardiac stroke. So what are the recommended investigations? Number one is urea creatinine and blood urea nitrogen. এটা কেমন? Degree of the renal failure, তার কতটা কিভাবে ডিটেরিওরেশন হচ্ছে, ওয়ার্সেনিং কিভাবে হচ্ছে, পেশেন্ট স্টেবল আছে কিনা, এই ব্যাপারগুলো অ্যাসেস করার জন্য ইউরিয়া ক্রিয়েটিনিন ইজ দ্য মাস্ট। এমনকি যেটা দেখা যায় যে এর সাথে আমরা যে ইউরিনালিসিস করি আর কোয়ান্টিফিকেশন অফ প্রোটিন ইউরিয়া করি, তার থেকে অনেক ক্ষেত্রে কজ অফ নেফ্রোপ্যাথিটা বোঝা যায়, আর ডিটেরিওরেশনটা বা স্টেবল আছে কিনা সেটাও এর থেকে বোঝা যায়। আমরা যদি একটা টাইম ফ্রেমে প্রোটিন ইউরিয়াটাকে প্লট করি যে 1 বছর 6 মাসে কতটা ডিটোরিয়েট করছে বা আদৌ করছে কিনা, যদি সেরকম সিগনিফিক্যান্ট ডিটোরিয়েট না করে তার মানে মোটামুটি স্টেবল রয়েছে, আর যদি কমে তাহলে কি রেটে সেটা কমছে। সাধারণত দেখা যায় একটা ইন্ডিভিজুয়াল পেশেন্টের ক্ষেত্রে এই ওয়ার্সেনিংয়ের রেটটা মোটামুটি একটা সেম। এই রেটটা দেখে আমরা প্রেডিক্ট করতে পারবো যে পেশেন্ট কতদিন বাদে আলটিমেটলি স্টেজ 5-এ বা স্টেজ রেনাল ডিজিজে গিয়ে পৌঁছবে। আমরা সেই অনুযায়ী ফিউচার প্ল্যানিং অফ ট্রিটমেন্ট করতে পারবো। এছাড়া আছে ইলেকট্রোলাইটস, দ্যাট ইজ সোডিয়াম, পটাশিয়াম মেনলি, অলসো ক্যালসিয়াম। কী জন্য দেখব? পটাশিয়াম থেকে আমাদের ডিসইলেকট্রোলাইটেমিয়া থেকে কার্ডিয়াক অ্যারিথমিয়াস হওয়ার চান্স থাকবে, কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার চান্স থাকবে ইন এক্সট্রিম কেসেস। তাছাড়া অন্যান্য মেটাবলিক অ্যাসিডোসিস এগুলো আছে কিনা সেগুলো আমাদের দেখতে হবে। ক্যালসিয়াম, ফসফেট, 25-হাইড্রক্সি-D3 অ্যান্ড প্যারাথরমোন, এগুলো অ্যাসেস করা দরকার কেন? রেনাল অস্টিওডিস্ট্রফি আছে বলে কিনা, because it's a very important comorbidity of these patients of CKD. Serum albumin দেখতে হবে, there should be full blood count, serum iron, folate and B12. The levels of lipid profile, blood glucose and HbA1c in patients particularly who are diabetic. Renal ultrasound আমরা কেন করব? এক নম্বর হচ্ছে যে কোনো অ্যাসোসিয়েটেড ডিস্টারবেন্স আছে কিনা, কোনো অবস্ট্রাকশন আছে কিনা, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি হওয়ার মতো কিছু আছে কিনা। যদি সিকেডি হয়, সিকেডি পেশেন্টের প্রোগ্রেস, তার স্টেজিং, সেগুলো আমরা ইউএসজি থেকে বুঝতে পারবো। কিডনির সাইজ কীরকম, কিডনির রেনাল কর্টেক্সের কর্টিক্যাল ইকোজেনিসিটি কীরকম, কর্টিকোমেডালারি ডিফারেন্সিয়েশন কীরকম রয়েছে, এইগুলো দেখে সেটা এন্ড-স্টেজ রেনাল ডিজিজে পৌঁছে গেছে কিনা বা কীরকম পজিশনে এখন আছে সেটা বোঝা যাবে। যেসব পেশেন্ট অদূর ভবিষ্যতেই ডায়ালিসিস হতে চলেছে তাদের ক্ষেত্রে আমার হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি আর এইচআইভি দেখতে হবে। যদি তারা সেরো নেগেটিভ হয় সেক্ষেত্রে হেপাটাইটিস বির ভ্যাকসিনেশন করে রাখতে হবে পেশেন্টকে ইন ডিউ কোর্স, যাতে যখন ডায়ালিসিস দরকার হবে তখন সে ফুললি ইমিউনাইজড এবং থাকে। আর কি করতে হবে? ইসিজি দেখতে হবে কোনো অ্যারিথমিয়াস আছে কিনা, বিকজ হিমোডায়ালিসিস সবসময় একটা হাই রিস্ক প্রসিজিয়ার। সেখানে ডিউরিং প্রসিজিয়ার কোনো কার্ডিয়াক অ্যারেস্ট হওয়া বা সাডেন হাইপোটেনশন হওয়া
বা কার্ডিয়াক অ্যারিথমিয়াস হওয়ার চান্সটা খুব বেশি থাকে। সেই জন্য ইসিজি বেসলাইন করে রাখতে হবে সবসময়, মাঝে মাঝে সেটাকে মনিটর করতে হবে। অ্যান্ড আদার টেস্ট হোয়ার এভার রেলিভেন্ট, কী কারণে হচ্ছে তার উপর নির্ভর করে অন্য টেস্ট করার দরকার হতে পারে। এইগুলো হচ্ছে মোটের ওপর টেস্ট যেগুলো একটা সিকেডি পেশেন্টকে করা হয়। সবগুলো হয়তো প্রথমেই করা হয় না, প্রথমেই ইউরিয়া ক্রিয়েটিন দেখা হয়, ইলেকট্রোলাইটস দেখা হয়, ইউরিন অ্যানালিসিস অ্যান্ড কোয়ান্টিফিকেশন অফ প্রোটিন ইউরিয়া করা হয়। এবার যদি আমি মনে করি যে তার রেনাল ডিস্ট্রফির ফিচার্স রয়েছে, তাহলে আমি তখন ক্যালসিয়াম করবো, ফসফেট করবো, প্যারাথার্মন করবো, 25 এলটিসিডিসি করবো, এগুলো করবো। যদি পেশেন্ট খুব সিভিয়ারলি অ্যানিমিক হয়, তাহলে আমি রেনাল অ্যানিমিয়া ছাড়াও তার আয়রন ডেফিসিয়েন্সির ফিচার্স কতটা আছে সেটা দেখার জন্য সিরাম আয়রন করতে পারি, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি বা টিআইবিসি করতে পারি, ট্রান্সপারেন্ট স্যাচুরেশন করতে পারি, ফেরিটিন করতে পারি। সেগুলো যদি সিভিয়ার অ্যানিমিয়া থাকে, আমাকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এক্সক্লুড করতে হয়, তাহলে তখন আমি করব। এগুলো অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড বেসিসে করা হয়। হেভি প্রোটিন ইউরিয়া, দ্যাট ইজ মোর দ্যান 3.5 গ্রাম পার ডে, hypoalbuminemia, hypercholesterolemia, and edema. These suggest nephritic syndrome. এটা হচ্ছে একটা উদাহরণ যে ইউরিন অ্যানালিসিস এবং বেসিক টেস্ট থেকে আমরা কি করে ইটিওলজিটা পেয়ে যেতে পারি। এই নেফ্রাইটিক সিন্ড্রোমটার প্রিন্সিপাল কজ কি কি? মেনলি আমরা যেগুলো সচরাচর যে সমস্ত পেশেন্টগুলোকে দেখে থাকি ওপিডিতে, তাতে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ইজ দ্য কমনেস্ট কজ, অলসো মেমব্রেনাস নেফ্রোপ্যাথি ইন দ্য অ্যাডাল্টস, focal segmental glomerulosclerosis, in some cases minimal change disease, and rarely amyloidosis and HIV associated nephropathy. All these are the principal causes of this nephritic syndrome. এবার যখন আমরা প্রথমে ট্রিটমেন্ট শুরু করব, তখন প্রোটিন ইউরিয়াটা একদম শুরুতেই একটু কমে যায়। তার কারণ কি? জিএফআর কমে যায়। যখনই আমি একটা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার বা একটা এসি ইনহিবিটর দিয়ে ট্রিটমেন্ট শুরু করব, তখনই যেহেতু পেশেন্ট একটু প্রেশারটা কমে যাবে, তার জিএফআরও একটু কমে যাবে। জিএফআর কমলে তার প্রোটিন ইউরিয়াও কমে যাবে। এবার increase in potassium and metabolic acidosis occur in all CKD patients eventually, but are more prominent in interstitial renal disease. যে পেশেন্টগুলো interstitial renal disease হচ্ছে due to some drugs or due to some toxic chemicals or due to some poison, তাদের ক্ষেত্রে এই হাইপারক্যালিমিয়া আর মেটাবলিক অ্যাসিডোসিস হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। In all patients more than 35 years of age with CKD, exclude paraproteinemia associated renal disease by assessment of serum and urinary protein electrophoresis and serum free light chain proteins estimation. রেয়ারলি হতে পারে, কিন্তু যদি ডায়াগনোজ করা যায় সেক্ষেত্রে ট্রিটমেন্ট করলে পেশেন্ট উইল রিকভার। If underlying chronic glomerulonephritis is suspected, exclude autoimmune diseases like SLE and infectious diseases like hepatitis B or hepatitis C. Now let's come to uremic syndrome. আমরা আগের দিন ইউরিমিক সিন্ড্রোম সম্বন্ধে কথা বলেছি। ক্রনিক কিডনি ডিজিজে যেগুলো সাইন্স এবং সিমটমস, বিশেষ করে যেগুলো একটু অ্যাডভান্স ডিজিজে আসে, সেগুলোকে কালেকটিভলি টার্ম করা হয় ইউরিমিক সিন্ড্রোম বলে। It's a clinical diagnosis in patients with CKD. Uremic syndromes tend to develop with serum creatinine more than 6 to 8 milligram per deciliter, or when the creatinine clearance is less than 10 ml per minute, although these values vary a lot from patient to patient. আমাকে হাতের মাইকটা দিয়ে দাও তো, সুবিধা হবে তাহলে। এই অ্যাডভান্সড ইউরিমিয়ার সিমটমস কী কী? আগের দিন আমরা বলেছিলাম অ্যানোরেক্সিয়া হতে পারে, পেশেন্টের খিদে থাকবে না বেশ কিছুদিন, খিদে থাকছে না মানে খাচ্ছে না মানে তার ওয়েট লসও হবে, তার ডিসপনিয়া হবে, মেনলি ডিউ টু অ্যানিমিয়া অ্যান্ড ফ্লুইড রিটেনশন। ফেটিক হতে থাকবে ডিউ টু অ্যানিমিয়া এবং অ্যানোরেক্সিয়া উইকনেস দুটোর জন্যই। দেয়ার উইল বি জেনারেলাইজড প্লুরাইটাস,
mainly due to phosphate deposition under the skin. There will be sleep and taste disturbances, and as the case advances, there will be confusion and other forms of encephalopathy. ফিজিক্যাল এক্সামিনেশনে কি ফাইন্ডিংস আমরা কি পাবো ইউরিমিয়াতে? এক নম্বর হচ্ছে খুব কমন যেটা, সেটা হচ্ছে হাইপারটেনশন। অলমোস্ট অল দ্য পেশেন্টস অফ সিকেডি আর অ্যাসোসিয়েটেড উইথ হাইপারটেনশন, অ্যান্ড ইন মেনি কেসেস দ্যাট ইজ রিফ্র্যাক্টারি হাইপারটেনশন। একটা দুটো তিনটে হাইপারটেনসিভ অ্যান্টি হাইপারটেনসিভেও দেখা যায় যে প্রেশার কন্ট্রোল হচ্ছে না। প্রেশার আমরা কত কমাবো সেটা একটু ভ্যারি করে। যাদের সেরকম আদার সিগনিফিকেন্ট কোমরবিডিটিস নেই, সিভি কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টরস নেই, তাদের ক্ষেত্রে 130/80 এটাকে মোটামুটি টার্গেট ধরা হয়। আর যাদের কোমরবিডিটিস রয়েছে বা কার্ডিয়াক রিস্ক রয়েছে, তাদের ক্ষেত্রে 125/75 হচ্ছে টার্গেট। এবার সেটা করার জন্য আমাকে যতগুলো দরকার অ্যান্টিহাইপারটেনসিভ ইউজ করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটা দুটো অ্যান্টিহাইপারটেনসিভ এরও কন্ট্রোল হতে চায় না, বাড়িয়ে ওষুধ বাড়িয়ে আলটিমেটলি কন্ট্রোল করতে হয়। উই ইউজুয়ালি ইউজ আ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তার সাথে হয়তো একটা ডায়ুরেটিক দেওয়া হলো, তাতে হলো না, তখন একটা বিটা ব্লকার অ্যাড করা হলো, তাতেও হলো না, তখন একটা আলফা ব্লকার অ্যাড করা হলো। এরকমভাবে ওষুধ বাড়িয়ে যেতে হয় যতক্ষণ না এটা কন্ট্রোলের মধ্যে আসছে। রেজ জুগুলার ভেনাস প্রেশার, মাসেল ওয়েস্টিং বিকজ ইটস আ গ্রসলি ক্যাটাবলিক স্টেট। অ্যানোরেক্সিয়া হচ্ছে পেশেন্টের, ঠিকমতো খেতে পারছে না, তারপরে মেটাবলিক অ্যাসিডোসিসের ব্যাপার আছে, হাইপারফসফ্যাটেমিয়ার ব্যাপার আছে, সব মিলিয়ে তারপর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হচ্ছে, দেয়ার ইজ অ্যাসোসিয়েটেড অস্টিয়াইটিস ফাইব্রোসা সিস্টিকা, সব মিলিয়ে দেয়ার ইজ মাসেল ওয়েস্টিং। পেশেন্ট ওয়েট লুজ করবে, হাত পা সরু কাঠি হয়ে যাবে, পেটটা বড়, হাত পাগুলো সরু, এটা খুব কমনলি দেখা যায়। পেশেন্টের হাঁটার ক্ষমতাটা আস্তে আস্তে কমে আসতে থাকে, পরিশ্রম করার ক্ষমতাগুলো আস্তে আস্তে কমে আসতে থাকে। এটা হয় অ্যাস্টারিক্সিস, দ্যাট ইজ ফ্ল্যাটিং ট্রেমার, দিস ইজ আ নিউরোলজিক্যাল কমপ্লিকেশন। এক্সকোরিয়েশন কি? চুল কোলে গায়ে যে স্ক্র্যাচ মার্কস হচ্ছে, স্ক্রিন উঠে যাচ্ছে, সেটা হচ্ছে এক্সকোরিয়েশন। পেশেন্টের জেনারেলাইজ প্লুরাইটাস আছে। একাইমোসিস, ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যাওয়ার জন্য, কোয়াগুলেশন ডিফিকাল্টির জন্য, এবং অলসো ডিউ টু স্ক্র্যাচিং, দ্যাট ইজ একাইমোসিস, দ্যাট ইজ ব্লিডিং আন্ডার দ্য স্কিন। অ্যান্ড মিউকোজাল হেমারেজ, যে কোনো মিউকোজাল অরিফিস থেকে হেমারেজ হতে পারে ইন সাম কেসেস। এপিস্ট্যাক্সিস হতে পারে, হেমাটেমাসিস হতে পারে, হিমোপটিসিস হতে পারে, গাম ব্লিডিং হতে পারে, তাদের আপার জিআই ব্লিডিং হতে পারে, পাররেক্টাল ব্লিডিং হতে পারে, মেয়েদের ক্ষেত্রে ভেজাইনাল ব্লিডিং হতে পারে, অলসো দ্যার ইজ চান্স অফ হেমাচুরিয়া, যে কোনো মিউকোজাল ব্লিডিং হতে পারে। অ্যান্ড ইন অ্যাডভান্স কেসেস দেয়ার ইজ অফেন পেরিকার্ডিয়াল অর প্লুরাল লাভ। ল্যাবরেটরি অ্যাবনর্মালিটিস কি পাবো আমরা? হাইপার ক্যালিমিয়া, পটাশিয়াম বেড়ে যাবে, হাইপার ফসফ্যাটেমিয়া, হাইপোক্যালসিমিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস, hypoalbuminemia, anemia, and in some cases hyperuricemia. Each of them has to be addressed separately. কারণ যেটাকে তুমি কারেক্ট করবে না সেটা থেকেই প্রবলেম হবে, সেটা থেকেই পেশেন্ট কিছু না কিছু কোমরবিডিটি, কিছু না কিছু কষ্ট অনুভব করবে। Now let's come to the management. Aim of management কি? নাম্বার হচ্ছে প্রিভেন্ট অফ স্লো ফার্দার রেনাল ড্যামেজ। আমি পেশেন্টকে হয়তো স্টেজ 3 অনেক কিডনি ডিজিজের স্টেজে পেয়েছি, আগের দিন কিছুটা ডিসকাস করেছিলাম। স্টেজ 3তে যখন আছে আমার, তখন আমার লক্ষ্য হবে অ্যাডিকুয়েটলি পেশেন্টকে ট্রিট করা, যাতে সেটা রিভার্স করে যায়। কারণ স্টেজ 3 অবধি এটা রিভার্সেবল। আমাকে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার দিতে হতে পারে, আমাকে সি ইনহিবিটর দিতে হতে পারে, আমাকে অন্যান্য যে জিনিসগুলো পরে বলছি সেগুলো করতে হতে পারে, যাতে পেশেন্ট রিভার্স করে। যদি সেটা পেরিয়ে যায়, স্টেজ 4-এ চলে গিয়ে থাকে, সেক্ষেত্রে আমার রিভার্স করানোর কোনো উপায় নেই, কিন্তু আই ক্যান অলওয়েজ স্লো দ্য প্রোগ্রেস অফ দ্য ডিজিজ। কীভাবে করব পরে আসছি। লিমিট দ্য অ্যাডভার্স ফিজিওলজিক্যাল এফেক্টস অর রেনাল ইম্পেয়ারমেন্ট অন দ্য স্কেলিটন অ্যান্ড অন দ্য হেমাটোপোয়েসিস। রেনাল অ্যানিমিয়া এবং রেনাল অস্টিওডিস্ট্রফি, দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, যে দুটো নিয়ে আগের দিন আমরা একটু ডিটেল ডিসকাশন করেছি। সেরকম যদি কিছু আমরা দেখে আমাদের সাসপেক্ট করতে হবে যে আছে কিনা, আমাদের দেখে নিতে হবে টেস্ট করে আছে কিনা, যদি থাকে আমাদের সেগুলোকে অ্যাডিকুয়েটলি রিমেডিয়াল মেজার্স নিতে হবে, যাতে ওইগুলোকে কারেক্ট করা যায়, পেশেন্টের ওর জন্য কষ্টটা কম হয়। ট্রিট রিস্ক ফ্যাক্টরস ফর কার্ডিওভাস্কুলার ডিজিজ, যেটা বললাম
আলটিমেটলি মোস্ট অফ দ্য পেশেন্টস ডাই ফ্রম কার্ডিওভাস্কুলার কজেস। তার যতই রেনাল প্যারামিটার্স নর্মালের কাছাকাছি এসে যাক, অন্য অন্য দিক থেকে ঠিক থাক, ম্যাক্সিমাম পেশেন্টস আলটিমেটলি ডাই অফ ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনস আর কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনস। সুতরাং কার্ডিওভাস্কুলার যে সমস্ত রিস্ক ফ্যাক্টর আছে সেগুলো কিছু আছে কিনা অ্যাসেস করা এবং সেগুলোকে অ্যাডিকুয়েটলি ট্রিট করা। লিপিড প্রোফাইল যদি কোলেস্টেরল বেশি থাকে, ট্রাইগ্লিসারাইড বেশি থাকে, সেগুলোকে কারেক্ট করা, বা অন্য কিছু থাকলে সেগুলোকে আমাদের দেখতে, যদি অ্যারিথমিয়াস কিছু থাকে সেগুলোকে কারেক্ট করা, এগুলো দেখতে হবে। অ্যান্ড প্রিপেয়ার ফর আরআরটি, রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি ইফ রিকোয়ার্ড। যদি এত কিছু করার পরেও আস্তে আস্তে আমি দেখি যে পেশেন্ট ইজ স্টেডিলি গোয়িং টু রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, এন্ড স্টেজ রেনালিসের দিকে চলে যাচ্ছে, তখন আমাকে তার জন্য আগে থেকে প্রিপেয়ার করতে হবে পেশেন্টকে। আমি কি করে প্রেডিক্ট করব যে কতদিন বাদে হচ্ছে? ওই যে আগে বললাম, ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স রেট বা ইজিএফআরটাকে আমি যদি টাইম ওয়াইজ যদি প্লট করতে থাকি পেশেন্টের, তাহলে আমি দেখব যে তার রেট অফ ডিটেরিওরেশনটা কীরকম। কিছুদিনের মধ্যে আমরা বুঝতে পারবো যে সে স্টেডিলি, ডিটেরিওরেশনটা যদি খুব স্লোলিও হয় তাহলেও সেটা স্টেডিলি মোটামুটি একই রেটে হচ্ছে কিনা। সেরকম হলে আমরা প্রেডিক্ট করতে পারবো যে ঠিক কতদিন বাদে, কত মাস পরে বা কত বছর বাদে এই পেশেন্টটার ডায়ালিসিস দরকার হতে চলেছে। আমরা সেই অনুযায়ী তাকে আগে থেকে প্রিপেয়ার করব। When to refer a CKD patient to a nephrologist? মূলত পাঁচটা। এক নম্বর হচ্ছে যদি দ্য পেশেন্ট ইজ এ ইয়াং ওয়ান, 40-এর নিচে যদি বয়স হয়, তাহলে এই সমস্ত ক্ষেত্রে ট্রান্সপ্লান্ট প্রসপেক্ট আছে, রেনাল ট্রান্সপ্লান্ট করতে পারলে পেশেন্ট ভালো হয়ে যাবে। তাছাড়া এমন কোনো রোগ থেকে এটা হয়ে থাকতে পারে যেটা হয়তো ট্রিটেবল, সেই জন্য আমার একজন স্পেশালিস্ট নেফ্রোলজিস্টের কাছে এই পেশেন্টকে রেফারাল করা ইজ অলওয়েজ প্রুডেন্ট। স্টেজ 4 সিকেডি অর ওয়ার্স, মানে পেশেন্ট একদম ইএসআরডির দিকে চলে যাচ্ছে, এই সময় আমার নিজের হাতে না রেখে আমাকে স্পেশালিস্টের কাছে এটা ঠেলে দেওয়াই ভালো। ইজিএফআর যদি লেস দ্যান 30 ml পার মিনিট পার 1.73 স্কোয়ার মিটার, মানে হচ্ছে যদি স্টেজ 4-এ পেশেন্ট ঢুকে থাকে। ওদের মনে আছে 30 to 15 হচ্ছে স্টেজ 4, 15 to 0 হচ্ছে স্টেজ 5। 30 নিচে চলে গেছে মানে স্টেজ 4-এ চলে গেছে, এই সময় আমার নেফ্রোলজিস্টের কাছে একে রেফার করে দেওয়াই ভালো। যদি র্যাপিড ডিটেরিওরেশন ইন রেনাল ফাংশনস হতে থাকে, যদি সিগনিফিক্যান্ট হেমাচুরিয়া হয়, আর যদি সিগনিফিক্যান্ট প্রোটিনিউরিয়া হয়। সিগনিফিক্যান্ট প্রোটিনিউরিয়া মানে কি? অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও যদি 70 মিলিগ্রাম পার মিলি সারাদিনের মধ্যে যদি তার চেয়ে যদি বেশি হয়, তাহলে সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট প্রোটিনিউরিয়া। এই ক্ষেত্রেও নেফ্রোলজিস্টের স্পেশালিস্ট ওপিনিয়ন আমার নেওয়া উচিত। আর সিগনিফিক্যান্ট হেমাচুরিয়া যদি থাকে, তার অন্য কোনো কারণ আছে কিনা সেটা আমাকে এক্সক্লুড করে নিতে হবে। কোনো অ্যাকিউট গ্রস কোনো ইউটিআই রয়েছে কিনা, তার থেকে হেমাচুরিয়া হতে পারে। যদি একটা অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়, তার থেকে হেমাচুরিয়া হতে পারে। যদি রেনাল স্টোন থাকে, যদি রেনাল একটা টিউমার থাকে, ব্লিডিং টিউমার, এগুলো থেকে হেমাচুরিয়া হতে পারে। এরকম কিছু আছে কিনা আমাকে একটু এক্সক্লুড করে নিতে হবে। যদি এইসব কিছু না থাকে, শুধু সিকেডি পেশেন্ট হেমাচুরিয়া নিয়ে আসছে, সেক্ষেত্রে তখন আমাকে নেফ্রোলজিস্টের কাছে পাঠিয়ে দেওয়া উচিত। দিস 5 আর compelling indications for referring the patient to a nephrologist. Lowering of blood pressure slows the rate of decline of renal function, and it lowers the risk of hypertensive heart failure, stroke, peripheral vascular disease, and it reduces proteinuria also. প্রথম যে কাজগুলো করা হয় পেশেন্টের প্রোগ্রেস কমানোর জন্য, তার মধ্যে একটা হচ্ছে প্রোটিন রেস্ট্রিকশন, ওটা পরে আসছি, আর একটা হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল করা। ব্লাড প্রেশার যেটা লিখেছি যে যত কন্ট্রোল করব তত খারাপ হওয়ার গতিটাকে কমানো যাবে। অন্যান্য যেগুলো কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর, যেগুলো হাইপারটেনসিভ হার্ট ফেলিয়ার হওয়া বা স্ট্রোক হওয়া বা পেরিফেরাল একটা ভাস্কুলার ডিজিজ হওয়া, এগুলো হওয়ার চান্স অনেক কমে যাবে। আর প্রেশার কন্ট্রোলে রাখতে পারলে তার প্রোটিনিউরিয়াও কমবে। কত বিপি কমাবো, এটার কোনো ফিক্স নেই। যেটা বললাম তখন, নো থ্রেশহোল্ড ফর বেনিফিশিয়াল এফেক্টস, এনি রিডাকশন অফ বিপি ইজ হেল্পফুল। কিছুটাও যদি কমানো যায়, যা আছে 10, 15, 20 কমালে তাতেও কিছুটা পেশেন্টের হেল্প পাবে। আর টার্গেট হচ্ছে বেসিক্যালি ওই যেটা বললাম তখন 130/80 ফর আনকমপ্লিকেটেড সিকেডি, আর 125/75 মিলিগ্রাম ফর সিকেডি উইথ সিগনিফিক্যান্ট প্রোটিনিউরিয়া মোর দ্যান 1 গ্রাম পার ডে, অর এসিআর মোর দ্যান 70 মিলিগ্রাম পার মিলিমল, কিংবা যাদের কোনো কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টরস আছে। রিডাকশন অফ প্রোটিনিউরিয়া,
there is a clear relationship between the degree of proteinuria and the rate of progression of renal disease. এই যে আমরা মাইক্রোঅ্যালবুমিনুরিয়া আছে কিনা টেস্ট করে দেখছি, বছরে প্রত্যেকটা ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2 পেশেন্টকে প্রতি বছর আমরা দেখছি তার স্পট ইউরিনে কীরকম প্রোটিনিউরিয়া রয়েছে। তার কারণটাই হচ্ছে আমি যখন মাইক্রোঅ্যালবুমিনুরিয়া লেভেলে পাবো 30 to 300 এর মধ্যে, তখন আমি রিভার্স করতে পারবো। 300 এর ওপরে চলে গেলে ওটা ম্যাক্রোঅ্যালবুমিনুরিয়া হয়ে যাবে, তখন ওটা খারাপ হতে থাকবে। যত সেটা বেশি ভ্যালুতে আমি পাবো তার মানে জিনিসটা তত বেশি প্রোগ্রেস করে গেছে। কাজেই এই প্রোটিনিউরিয়াটাকে যদি আমি কমাতে পারি তাহলে এই প্রোগ্রেস অফ দ্য ডিজিজ কমানো যাবে। AC inhibitors and ARBs, angiotensin receptor blockers, reduce proteinuria and retard the progression of disease. AC inhibitor মধ্যে কি পড়ে? ক্যাপটোপ্রিল, এনালাপ্রিল, লিসিনোপ্রিল, রামিপ্রিল, পেরিন্ডোপ্রিল এগুলো। আর অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকারের মধ্যে কোনগুলো পড়ে? লোসার্টান, টেলমিসার্টান, অ্যাজিলসার্টান, ওলমিসার্টান, ইরবেসার্টান, ভ্যালসার্টান, দিস থিংস। এবার আগে এসি ইনহিবিটর প্রচুর বেশি ইউজ হতো, এখন অতটা হয় না। তার কারণ কি? এসি ইনহিবিটর ইজ ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ, ইউজুয়ালি বলবো না, অফেন অ্যাসোসিয়েটেড উইথ আ ক্রনিক কাফ, যেটা অন্য কিছুতে রেসপন্ড করে না। যাদের সারতে চায় না তাদের একমাত্র এসি ইনহিবিটরটাকে ডিসকন্টিনিউ করলে তবেই সেই কাশি যায়, এটা একটা মুশকিল। আর একটা হচ্ছে চান্স অফ হাইপার ক্যালিমিয়া ইজ দেয়ার। যে পেশেন্ট খেয়ে যাচ্ছে তাকে আমাদের 2 সপ্তাহ অন্তর বা একটু অন্তর সিরাম পটাশিয়াম মনিটর করতে হবে যে পটাশিয়াম বেড়ে গেছে একদম বেশি, উপরে চলে যাচ্ছে কিনা। এখন অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার্সগুলো বেশি ইউজ হয়, তার মধ্যে আবার ম্যাক্সিমাম ইউজ ইজ টেলমিসার্টান, অ্যাজিলসার্টান, ওলমিসার্টান এগুলো বেশি ইউজ হয়, মেনলি টেলমিসার্টান, বিকজ ইটস রিলেটিভলি চিপার অ্যান্ড এফেক্টিভ অলসো। These effects are partly due to decrease in blood pressure and special beneficial effects are there in patients with proteinuria, যাদের ACR more than 30 মিলিগ্রাম পার মিলিমোল আছে, মানে এটা হচ্ছে যাদের মাইক্রোঅ্যালবুমিনুরিয়া লেভেলে আছে তাদের ক্ষেত্রে there is special beneficial effects, and in those with incipient or overt diabetic nephropathy, যাদের আমি একদম বুঝতেই পারছি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি রয়েছে, আমি কোয়ান্টিফাই করতে পারছি, ডায়াগনোস করতে পারছি, তাদের ক্ষেত্রে এসি ইনহিবিটর বা এআরবি দিলে সবসময় দ্যাট ইজ বেনিফিশিয়াল, পেশেন্টের রিকভার করে যাওয়ার চান্স থাকছে, প্রোভাইডেড দ্য ইট ইজ উইদিন দ্য মাইক্রোঅ্যালবুমিনুরিয়া রেঞ্জ। AC inhibitors also reduce the risk of cardiovascular events and mortality, যে কারণে একটা একটা পোস্ট AMI পেশেন্ট বা একটা পোস্ট হার্ট ফেলিয়ার পেশেন্ট এদের সবসময় একটা AC ইনহিবিটর দেওয়া হয়, সেটা হচ্ছে টু অ্যাসেস রিমডেলিং অফ দ্য হার্ট অ্যান্ড টু প্রিভেন্ট ফার্দার কার্ডিয়াক ড্যামেজ। Treatment with AC inhibitor or ARB may be accompanied by an immediate fall in GFR due to a reduction in glomerular perfusion pressure. যখনই আমি AC inhibitor বা ARB দিয়ে ট্রিটমেন্ট শুরু করব, টুক করে বিপিটা একটু কমবে প্রথম কয়েকদিনে, যেই বিপিটা একটু কমবে কাজেই তার গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটাও একটু কমে যেতে পারে, সেটা দেখে ভয় পেলে চলবে না। Treatment can continue so long as the reduction in glomerular filtration rate is less than 20 and is not progressive. যদি রিডাকশনটা 20% এর কম হয় এবং এটা মোটামুটি স্টেবল থাকে, যে আরও কমে যাচ্ছে সেরকম যদি না হয়, তাহলে আমার কোনো অসুবিধা নেই, আমি এসি ইনহিবিটরটা বা এআরবিটা চালিয়ে যেতে পারি। Hence, AC inhibitor or ARB should be prescribed to all patients with diabetic nephropathy and in those with proteinuria, irrespective of whether or not hypertension is present, provided hyperkalemia does not occur. যে কোনো ডায়াবেটিক পেশেন্টকে আমি যখন পাবো, তার ব্লাড প্রেশার বেশি থাক বা না থাক, I should give AC inhibitor and ARB. This is very, very important. প্রত্যেককে দিতে হবে। যদি দেখা যায় যে তার বিপিটা কমে যাচ্ছে, কত কমছে, নর্মাল রেঞ্জের নিচে চলে যাচ্ছে কিনা আমাকে দেখতে হবে। যদি আমার 110 কি 100 নিচে চলে যায় সিস্টোলিক ব্লাড প্রেশার, সেক্ষেত্রে আমাকে এজেন্টটা চেঞ্জ করতে হতে পারে, যেন র্যামিপ্রিলের অ্যান্টিহাইপারটেনসিভ এফেক্টটা খুব হালকা, আমি র্যামিপ্রিল দিতে পারি 5 মিলিগ্রাম, তাতে বিপি খুব একটা কমবে না, কিন্তু আমার এই এফেক্ট আমি পাবো। শুধু দেখতে হবে যে ওই যে বললাম যে এসি ইনহিবিটরের জন্য এবং কিছুটা এআরবির জন্য পটাশিয়াম লেভেলটা বেড়ে যায়, হাইপার ক্যালিমিয়া হওয়ার একটা চান্স থাকে। আমাকে শুধু দেখতে হবে, মাঝে মাঝে মনিটর করে দেখতে হবে যে হাইপার ক্যালিমিয়া হয়ে যাচ্ছে কিনা।
ওই জন্য নিয়ম হচ্ছে 2 সপ্তাহ অন্তর অন্তর সোডিয়াম পটাশিয়ামটা চেক করে দেখতে হয় সমস্ত পেশেন্টদের যে পটাশিয়াম সোডিয়াম পটাশিয়াম কীরকম রয়েছে। এটা গেল মোটামুটি অ্যান্টি হাইপারটেনসিভ নিয়ে কথা, বিপি কন্ট্রোল নিয়ে। নেক্সট কি আমাদের ডায়েটারি অ্যান্ড লাইফ ইন্টারভেনশনস। ডায়েটারি লাইফ ইন্টারভেনশনস বলতে অনেকগুলো কথা বলতে হয়। প্রথম কথা, রেস্ট্রিক্টিং ডায়েটারি প্রোটিন ক্যান রিডিউস প্রোগ্রেশন অফ সিকেডি ইন অ্যানিম্যাল মডেলস। হিউম্যানের ক্ষেত্রে এটা কতটা করে, কীভাবে করে সেটা অতটা ভালো কোয়ান্টিফাইড নয়, কিন্তু ইট হেল্পস। All patients of stage 4 and stage 5 CKD should be advised to abstain from excessive consumption of protein. Recommended হচ্ছে 0.6 to 0.8 gram per day to be individualized according to the patient's need. যে পেশেন্ট খুব ক্যাচেকটিক, খুব রোগা, ভীষণ ম্যালনারিস, তাকে আমার বিরাট কিছু প্রোটিন রেস্ট্রিকশন করা উচিত নয়। 0.8 to 1 গ্রাম অবধি প্রোটিন আমি তাকে দিতে পারি। একজন অ্যাভারেজ পেশেন্টের জন্য 0.6 to 0.8 গ্রাম পার ডে, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রেকমেন্ডেশন। তার মানে কীরকম দাঁড়াচ্ছে, যদি পেশেন্টটার 50 কেজি ওজন হয়, আমি 0.8 ধরলে 40 গ্রাম হচ্ছে তার সারাদিনের প্রোটিন অ্যালোকেশন। ঠিক আছে, 40 গ্রাম মানে কীরকম দাঁড়াচ্ছে, একটা স্ট্যান্ডার্ড সাইজের মাছ, একটা ডিম, এই দুটো মিলে মোটামুটি 40 গ্রাম প্রোটিন হয়ে যাবে সারাদিনে। ডিম মানি তো পুরোটা তো একটা 60 গ্রাম ডিম মানি তো 60 গ্রাম প্রোটিন নয়, তার মধ্যে হয়তো 16 গ্রাম কি 20 গ্রাম ম্যাক্সিমাম প্রোটিন আছে। তো এই হিসেবে যদি করো তাহলে তুমি দেখবে তুমি যদি দিনের বেলা এক পিস মাছ খাও, রাত্রেবেলা একটা ডিম খাও, দুটো মিলিয়ে তোমার ওই 40-45 গ্রামের মতো প্রোটিন এসে যাচ্ছে। এই ব্যাপারটা ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে পেশেন্টকে। পেশেন্টের ওয়েট কত, তার অ্যাক্টিভিটি লেভেল কীরকম, তার নিউট্রিশন লেভেল কীরকম আছে, তার উপর ভিত্তি করে আমাকে করতে হবে। অ্যাবসলিউট প্রোটিন রেস্ট্রিকশন ইজ নট রেকমেন্ডেড। এটা অনেকে ভুল করেন। যাদের সিকেডি পেশেন্ট এরকম স্টেজ 4 এসে গেছে বা ইমপেন্ডিং ইএসআরডি আছে, তাদের অনেক জেনারেল প্র্যাকটিশনার বলে দেয় যে একদম প্রোটিন খাবেন না, একদম কমিয়ে দিন। তাতে লাভ কিছু হয় না। তাতে কি হয়, পেশেন্ট আরও ম্যালনারিশড হয়ে যায়, তার ইমিউনিটি আরও কমে যায় এবং ক্যাটাবলিজম আর বেড়ে যাওয়ার জন্য হি গোজ মোর ইন টু দ্য রিয়াল অফ সিকেডি। ঠিক আছে, একটা স্ট্যান্ডার্ড রেটে আমাকে মেনটেন করতে হবে। যে পেশেন্ট মাছ ডিম খান না, ভেজিটেরিয়ান, তাকে আমরা কি বলবো, আমরা ছানা খেতে বলবো, দুধ খেতে বলবো। 1 গ্লাস দুধের ছানা আপনি বেলা বেলা খাবেন, দুটো মিলিয়ে যা দেখবে তোমার একটা মোটামুটি ভালো অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। হি ক্যান অলওয়েজ টেক সাম সয়াবিন, এগুলো থেকে এসে যাবে। তারপর কি, এনশিওর অ্যাডিকুয়েট ক্যালোরি ইনটেক। প্রোটিনটাকে আমি একটা অ্যামাউন্টের মধ্যে রাখবো, কিন্তু ক্যালোরি ইনটেক আমাকে বাড়াতে হবে, যেন পেশেন্ট মানে কোনো রকম ম্যালেজের মধ্যে না ভোগে, যে খুব উইকনেস থাকছে, হাঁটতে চলতে পারছে না, হচ্ছে না, সেটা জানা। খাওয়া দাওয়া স্বাভাবিক যেন করে। একসাথে খেতে পেশেন্টের অসুবিধা হবে, হজম করতে অসুবিধা হবে, হয়তো অ্যানোরেক্সিয়া থাকবে, কিন্তু উই রেকমেন্ড দেম ফ্রিকোয়েন্ট স্মল মিলস। 3 ঘন্টা 3.5 ঘন্টা বাদে অল্প অল্প করে খাবেন, তার চয়েস অনুযায়ী। কিছু কিছু জিনিস খাওয়া বারণ, সেগুলো ছাড়া বাকি সব জিনিস তিনি ঘুরিয়ে ফিরিয়ে খেতে পারেন 3-3.5 ঘন্টা বাদে অল্প অল্প করে। 3টে মেজর মিল খাবেন, তার ফাঁকে ফাঁকে 3টে লাইট স্ন্যাক্স করবেন। লিমিট পটাশিয়াম অ্যান্ড ফসফেট ইনটেক, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পটাশিয়াম যদি আমি লিমিট না করি, হাইপার ক্যালিমিয়া হয়ে যাওয়ার চান্স সবসময় থাকবে। হাইপার ক্যালিমিয়া হয়ে পেশেন্টের ইভেন কার্ডিয়াক অ্যাসিস্টল অবধি, কার্ডিয়াক অ্যারেস্ট অবধি হয়ে যাওয়ার ভয় থাকবে ইন এক্সট্রিম কেসেস। আর ফসফেট কমাতে হবে। ফসফেট ইনটেক কমাতে হবে কী করে, আমরা আগের দিন রেনাল অস্টিওডিস্ট্রফি আলোচনা করার সময় দেখেছি, একটা স্টেজে সময় পরে পটাশিয়াম বাড়তে থাকে, ফসফেট বাড়তে থাকে। ফসফেট বাড়তে বাড়তে কী হয়, বিভিন্ন জায়গায় মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হতে শুরু করে, অ্যান্ড দ্যাট লিডস টু কমপ্লিকেশনস। তো ফসফেট আমরা ফসফেট বাইন্ডার্স আমরা ইউজ করবো, যে যারা ফসফেটটা ডায়েটারি ফসফেট থেকে ফসফেটটাকে বাইন্ড করে বার করে দেবে পায়খানার সাথে। আর কি করব আমরা, যে খাবারগুলো ফসফেট রিচ, কি কি, মিল্ক, চিজ, অ্যানিম্যাল প্রোটিনস, দিজ আর হাই ফসফেট ফুড ম্যাটেরিয়ালস, এগুলোকে আমাকে লিমিট করতে হবে। আমরা পেশেন্টদের সাধারণত যেটা বলি যে আপনি দুধ খেতে পারেন, ছানা খেতে পারেন, কিন্তু দই বা ঘোল খাবেন না। এটাতে পটাশিয়ামও বেশি, এগুলোতে ফসফেটের অ্যামাউন্টটাও বেশি থাকে। স্টপ স্মোকিং রিডিউসেস কার্ডিওভাস্কুলার রিস্ক। কার্ডিওভাস্কুলার রিস্ক তো স্মোকিং সিজেশন কমাবি, সেটা আমরা সবাই জানি, কিন্তু এই যে রেনাল ফাংশনটা ডিটোরিয়েট করে, এই ব্যাপারটাও স্মোকিং সিজেশন করলে দেখা গেছে যে কিছুটা বেনিফিশিয়াল এফেক্ট পাওয়া যায়। এক্সারসাইজ অ্যান্ড ওয়েট লস, দিস রিডিউসেস প্রোটিনিউরিয়া অ্যান্ড কার্ডিওভাস্কুলার রিস্ক। এবার আমরা কি দেখব, লিপিড লোয়ারিং থেরাপি। হাইপার কোলেস্টেরলিনিয়া is almost universal in patients with significant proteinuria.
and hypertriglyceridemia is also common. So lipid lowering slows the progression of chronic kidney disease and also reduces the vascular events in non-dialysis patients. কি করে কমাবো? আমরা স্ট্যাটিন দেবো, either atorvastatin or rosuvastatin. Starting from 10 mg of atorvastatin, we can up titrate it. rosuvastatin আমরা 5 mg থেকে শুরু করবো এবং আপ টাইট্রেট করবো যাতে সেটা কমে, আর ডায়েটেও লিপিড লোয়ারিং করতে হবে। ট্রিটমেন্ট অফ অ্যানিমিয়া, this is common in patients with GFR below 30 ml per minute per 1.3 square meter, মানে যারা স্টেজ 4 এ চলে এসছে, এই সমস্ত পেশেন্টদের রেনাল অ্যানিমিয়া ইজ ভেরি কমন, অলমোস্ট ইউনিভার্সাল। দিস কন্ট্রিবিউটস টু মেনি নন স্পেসিফিক সিমটমস অফ সিকেডি, এই যে অ্যানোরেক্সিয়া হচ্ছে, হাঁটতে পারছে না, হাঁপাচ্ছে, এই সবগুলোই হচ্ছে অনেকটাই কন্ট্রিবিউটেড বাই দ্য অ্যানিমিয়া। কি দিয়ে ট্রিটমেন্ট করা হয়? recombinant human erythropoietin or darbepoetin. These are effective in correcting anemia and improving associated morbidity, but it does not affect mortality. আমি erythropoietin, darbepoetin রেগুলার দিয়ে যাচ্ছি মানে পেশেন্টের লাইফ অনেকটা বেড়ে যাবে, ব্যাপারটা এরকম নয়, কিন্তু অ্যানিমিয়াটা ইমপ্রুভ করবে। টার্গেট হিমোগ্লোবিন ইজ ইউজুয়ালি 10 to 12 গ্রাম পার ডেসিলিটার, তার বেশি নয়। ফিমেলের ক্ষেত্রে আমার নর্মাল হচ্ছে 14.5, মেলের ক্ষেত্রে নর্মাল 15.5, কিন্তু এক্ষেত্রে আমি ওই লেভেলে তোলার চেষ্টা করব না। কেন করব না? ইট মে লিড টু হাইপার টেনশন অ্যান্ড থ্রম্বোসিস মেনলি অফ দ্য ভেনাস অ্যাক্সেসেস, থ্রম্বোসিস হওয়ার চান্স থাকবে। সেই জন্য আমি 10 থেকে 12 তুলতে পারলেই আমার যথেষ্ট। সাধারণত আমরা ডার্বাপোয়েটিন দিলে বা এরিথ্রোপয়েটিন দিলে কি বলি পেশেন্টদের, যে আপনি 10 যখন হয়ে যাবে তখন কিছু ক্ষেত্রে বলা হয় বন্ধ করে দেবেন, কিছু ক্ষেত্রে বলা হয় তখন অল্টারনেট উইক থেরাপিতে চলে যাবেন, কিন্তু তার বেশি 15তে আমি রিচ করার চেষ্টা করব না। এখানে আরেকটা ব্যাপার আছে যে এরিথ্রোপয়েটিন ইজ লেস এফেক্টিভ ইন সাম কেসেস। কোথায়? যদি পেশেন্টের অ্যাসোসিয়েটেড আয়রন ডেফিসিয়েন্সি থাকে, যদি অ্যাক্টিভ ইনফ্লামেশন আর ম্যালিগনেন্সি থাকে ডিউ টু দ্য অ্যাসোসিয়েটেড কন্ডিশন অফ দ্য আন্ডারলাইন কন্ডিশন, এবং যদি অ্যালুমিনিয়াম ওভারলোড থাকে। যে সমস্ত পেশেন্টদের রেগুলার ডায়ালিসিস চলছে তাদের অনেক সময় অ্যালুমিনিয়াম টক্সিসিটি হওয়ার ভয় থাকে, বা শরীরে অ্যালুমিনিয়াম ডিপোজিশন থাকার ভয় থাকে। অনেক আগে যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ইউজ করা হতো ফসফেট বাইন্ডার হিসেবে, তার থেকে অ্যালুমিনিয়াম টক্সিসিটি হওয়ার চান্স থাকতো, সেগুলো এখন আর ইউজ হয় না। তো এইগুলো থাকলে এরিথ্রোপয়েটিনের এফেক্টিভিটিটা একটু কমে যায়। আয়রন ডেফিসিয়েন্সি থাকলে আমাকে আয়রন সাপ্লিমেন্ট করতে হবে, কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে প্যারেন্টাল আয়রন ইজ মোর এফেক্টিভ মুখে খাওয়ার চাইতে। মুখে খেলে কি হয়? অ্যাবজর্পশনটা অতটা ভালো হয় না। স্টিল যেহেতু আয়রন ইনজেকশন পরপর রকম অন্তহীনভাবে দিয়ে যাওয়া সম্ভব নয়, সেহেতু কি করা হয়, যাদের অনেকটা কমে গেছে হিমোগ্লোবিন তাদের ওই উইকলি বা আরেকটু বেশি ইন্টারভ্যালে আয়রন ইনজেকশন দেওয়া ফর আ সার্টেন ডিউরেশন, তারপর হয়তো সেটা বন্ধ করা হলো, এরকম করা হয়। কিন্তু ওরাল আয়রন দেওয়া যাবে না এরকম ব্যাপার নয়, অনেক সময় দেওয়া যায়, ডিপেন্ডস অন দ্য পেশেন্ট। পেশেন্টের প্রোফাইল কি, সে আয়রন ইনজেকশন একটু কস্টলি ব্যাপার, সেটা নিতে পারবে কিনা, এই সবগুলো ব্যাপার বিবেচনা করে সেটা করা হবে। ডোজ কি? এরিথ্রোপয়েটিন হচ্ছে 2000 to 10,000 ইউনিটস পার উইক সাবকিউটেনিয়াসলি। ডোজ টু বি টাইট্রেটেড অ্যাকর্ডিং টু দ্য পেশেন্টস নিড। ডার্বাপোয়েটিন হচ্ছে একটা সিনথেটিক, সেমি সিনথেটিক এরিথ্রোপয়েটিন, সেটা 25 to 40 ইউনিটস দেওয়া হয় পার উইক সাবকিউটেনিয়াসলি। এবার ফ্লুইড আর ইলেকট্রোলাইট ব্যালেন্সের ব্যাপার আমরা কি করব? যাদের পেশেন্টের ফ্লুইড রিটেনশন রয়েছে, পেশেন্টের ফ্লুইড ওভারলোড রয়েছে, বেশ ইডিমেটাস, পাফিনেস রয়েছে, সব কিছু রয়েছে, তাদের ক্ষেত্রে we have to restrict the sodium intake to about 100 millimole per day, and often diuretics may be required. শুধু সোডিয়াম রিটেনশন করেই রেস্ট্রিকশন করেই সবসময় হয় না। সোডিয়াম রেস্ট্রিকশন রকম 100 মিলিমোল আমি পেশেন্টকে কি করে বোঝাবো? ওভাবে তো করা যাবে না। পেশেন্টকে বলা হয় একদম মিনিমাম সলিড ইনটেক। আপনি তরকারিতে যেটুকু নুন না দিলে খেতে পারবেন না, আপনি শুধু সেইটুকু নুন খাবেন, তাছাড়া কোনো ধরনের নুন দেওয়া কোনো খাবার খাবেন না। আলু সেদ্ধতে নুন মাখাবেন না, পাতে নুন নিয়ে বসবেন না, বা অন্য জাঙ্ক ফুড যেগুলোতে নুন থাকে, চিপস, কুরকুরে, হেন চানাচুর ফ্যানাচুর, যার মধ্যে নুন থাকে সেগুলোকে টোটালি অ্যাভয়েড করতে হবে, যাতে ওইভাবে ডায়েটারি সোডিয়াম কিছু না ঢোকে।
হাইপার ক্যালিমিয়া যদি থাকে, পটাশিয়ামটার লেভেলটা বেশি, সেক্ষেত্রে প্রথমেই আমাকে ড্রাগ থেরাপিটাকে রিভিউ করতে হবে। আমি যে ওষুধগুলো দিচ্ছি তার মধ্যে কোনোটাতে পটাশিয়াম বাড়াচ্ছে কিনা। যদি এআরবি থাকে, পটাশিয়াম বাড়াতে পারে, আমাকে এআরবিটা চেঞ্জ করতে হতে পারে। যদি এসি ইনহিবিটর একটা কিছু থাকে, সেটাকে আমাকে চেঞ্জ করতে হবে। যদি আমার পটাশিয়াম স্পেয়ারিং ডায়ুরেটিক কিছু থাকে, যদি আমি স্পাইরানোল্যাকটন দিয়েছি বা এপ্লেরন দিচ্ছি, তাহলে সেটাকে আমাকে চেঞ্জ করতে হবে। Correction of acidosis may be helpful. Limiting potassium intake to about 70 millimole per liter may be necessary in late CKD. পটাশিয়াম আমরা কি করে করব, লিমিট করব? যে খাবারগুলোতে আমরা জানি পটাশিয়াম বেশি থাকে, যেমন সাইট্রাস ফ্রুটস, এগুলোতে পটাশিয়াম বেশি থাকে, পেশেন্টকে বলতে হবে আপনি কোনো টক ফল খাবেন না। লেবু, মুসুম্বি, বাতাবি লেবু, এই জাতীয় টক ফল আপনি কিছু খাবেন না। আপনি আচার বা চাটনি খাবেন না, এগুলোতে পটাশিয়ামের কন্টেন্টটা বেশি থাকে। ঠিক আছে? পটাশিয়াম বাইন্ডিং রেজিনস, ফর এক্সাম্পল ক্যালসিয়াম রেজোনিয়াম, ইজ ইউজফুল ইন শর্ট টার্ম বাট দে ক্যানট বি ইউজ ক্রনিক্যালি। আমি পটাশিয়াম তো রেস্ট্রিক্ট করলাম, খাবারের মধ্যে দিয়ে কম ঢোকাচ্ছি, কিন্তু যেটুকু আছে সে বেশি যদি থাকে সেটাকে বার করার জন্য আমাকে চেষ্টা করতে হবে। একটা পেশেন্ট এসছে, ক্রনিক পেশেন্ট, এখনো ডায়ালিসিসের লেভেলে হয়তো আসেনি, কিন্তু তার মানে দেখছি পটাশিয়ামটা বেশ বেশি, 5.5 কি 5.8 এরকম আছে। তো সেক্ষেত্রে আগে যে পটাশিয়াম বাইন্ডার্সগুলো দেওয়া হতো সেগুলো এখন আর অতটা বেশি ইউজ হয় না। এখন এই যে জিনিসটা রয়েছে ক্যালসিয়াম রেজোনিয়াম, দিজ আর কল্ড আয়ন এক্সচেঞ্জ রেজিন। যেমন ছোট ছোট স্যাচেটে পাওয়া যায়, অল্প জলে গুলে খাইয়ে দেওয়া হয়। তারা কি করে, ডায়েটের পটাশিয়ামটাকে চিলেট করে থ্রু স্টুল বার করে দেয়। সাধারণত দিনে 3 বার করে দেওয়ার দরকার হয়। কাজ করতে একটু সময় নেয়, কিন্তু আলটিমেটলি স্মুথলি পটাশিয়াম লেভেলটা কমে যায়, যদি খুব বেশি বেড়ে না গিয়ে থাকে। কিন্তু এগুলো সারা বছর সারা মাস খেয়ে যাচ্ছে এরকম করা যাবে না। একটা অ্যাকুট সেটিংয়ে তখন প্রয়োজনে করা যাবে, কিন্তু কন্টিনিউ করে যাওয়া যাবে না। তার জন্য আমাকে ডায়েট রেস্ট্রিকশনটা করতে হবে এবং মাঝে মাঝে টেস্ট করে দেখতে হবে বাড়ছে কিনা। যদি অ্যাকিউট হাইপার ক্যালিমিনিয়া নিয়ে পেশেন্ট চলে আসে, তাহলে তার কি কি ট্রিটমেন্ট? আইসিইউ ট্রিটমেন্ট কি? তুমি এখন আইসিইউ মেডিকেল অফিসার, একটা সিভিয়ার হাইপার ক্যালিমিনিয়া পেশেন্ট চলে এসেছে, ধরো 6.5 7 এরকম। তোমার হাতে ডায়ালিসিসের ফেসিলিটি নেই। ডায়ালিসিস করে তুমি তাড়াতাড়ি পটাশিয়াম কমিয়ে দিতে পারবে, কিন্তু তোমার হাতে সেই প্রিপারেশন নেই, বা থাকলেও হয়তো তুমি ইমিডিয়েটলি ডায়ালিসিস করতে পারছো না। সেক্ষেত্রে কি কি ভাবে পটাশিয়াম কমানো হয়? মেনলি 4টে রাস্তা। 1 নম্বর হচ্ছে, সবচেয়ে ফার্স্ট যেটা করা যায় সেটা হচ্ছে স্যালবিউটামল নেবুলাইজেশন। স্যালবিউটামলের ডবল ভলিউম দিয়ে পেশেন্টকে নেবুলাইজ করো, তাহলে পটাশিয়াম উইল কাম ডাউন। নর্মালি আমরা স্যালবিউটামল যেটা দিয়ে অ্যাস্থ্যালিন বলে একটা ব্র্যান্ড মার্কেটে বেশি চলে, তো এই অ্যাস্থ্যালিন দিয়ে বা স্যালবিউটামল দিয়ে যে আমরা নেবুলাইজ করি, সেটা সাধারণত একটা রেসপিউল দিয়ে করা হয়। এক্ষেত্রে আমি দুটো দিয়ে করবো, ডাবল ভলিউম দিয়ে করলে পটাশিয়াম খুব তাড়াতাড়ি কমে যাবে, এবং এটা হ্যাজার্ডাস নয়, কারণ একটা নেবুলাইজ করতে তো পেশেন্টের কোনো কষ্ট নেই। এটা যে প্রথম কারণ। দ্বিতীয় রাস্তা কি? এটাও খুব তাড়াতাড়ি কাজ হয়, কিন্তু সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনাটা বেশি, একটু হ্যাজার্ডাস। সেটা হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট ইঞ্জেকশন দেওয়া, সেটা দিয়েও তাড়াতাড়ি কমে যায়। আর একটা কি, যেটা ওয়ার্ডে খুব কমনলি করা হয়, তোমাদের দাদারাও করে বা তোমরা যখন যাবে তোমরাও করবে, সেটা হচ্ছে 25% ডেক্সট্রোজ, এটা 100 মিলিলিটার করে দিনে 3 বার দেওয়া। এতে পটাশিয়ামটাই কমে দেয়, মানে ব্লাডে যেটা সার্কুলেটিং পটাশিয়াম যেটা আছে সেটাকে ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্টে ঢুকিয়ে দেবে, যাতে ব্লাডে পটাশিয়াম লেভেলটা কমে যাবে। এতে সমস্যাটা কি? তুমি 25% ডেক্সট্রোজ মানে তো পেশেন্টের ব্লাড সুগার তো হুশ করে অনেকটা বেড়ে যাবে। সেটার জন্য এর সাথে তোমাকে সলিউবল ইনসুলিন এর সাথে দিতে হবে। একটা 100 ml 25% ডেক্সট্রোজ, তার মানে তাতে কতটা গ্লুকোজ আছে? 25 গ্রাম। 25 গ্রাম গ্লুকোজকে নিউট্রালাইজ করার জন্য আমার দরকার হবে 12 ইউনিট মতো ইনসুলিন। কনভেনশন হচ্ছে 10 ইউনিট করে ইনসুলিন দেওয়া হয়, সলিউবল ইনসুলিন। একটা 100 মিলিলিটার 25% ডেক্সট্রোজ, তার মধ্যে 10 ইউনিট আমি সলিউবল ইনসুলিন দিলাম। এইটা আমি পেশেন্টকে ইনফিউজ করতে শুরু করলাম ওভার 1 আওয়ার। এতে পটাশিয়াম কমবে। এইটা আমি 8 আওয়ারলি করতে থাকবো যতক্ষণ, এবং তার সাথে আমি আয়ন এক্সচেঞ্জ রেজিনও শুরু করে দেবো, এই ক্যালসিয়াম রেজিনিউমও শুরু করে দেবো, কারণ এর এফেক্টটা হতে একটু সময় লাগবে।
এই করতে করতে এ যখন মোটামুটি এফেক্ট নিতে শুরু করছে, তখন আমি দেখলাম যে পটাশিয়াম মোটামুটি কমে গেছে বা একটা খুব বিপজ্জনক জায়গায় নেই, তখন আমি ডেক্সট্রোজ ইনসুলিনটা বন্ধ করে দিলাম, বা যদি ক্যালসিয়াম গ্লুকোনেট দিয়ে থাকি সেটাকে বন্ধ করে দিলাম। আর এর সাথে যেটা আছে সবার আগে বললাম, নেবুলাইজিং উইথ ডাবল ভলিউম সালবুটামল। আর আলটিমেটলি যদি এসবে কিছুতেই দেখা যাচ্ছে কিছুতেই কিছু হচ্ছে না, সেক্ষেত্রে তোমার ডায়ালিসিস করা ছাড়া কোনো উপায় নেই। Plasma bicarbonate maintaining above 22 millimole per liter by giving sodium bicarbonate supplement. এটা স্টার্ট করা হয় 1 গ্রাম করে দিনে 3 বার 8 আওয়ারলি, অ্যান্ড দ্য ডোজ হ্যাজ টু বি আপ টাইট্রেটেড অ্যাজ রিকোয়ার্ড। দুটো তিনটে ব্র্যান্ড আছে বাজারে, নোডোসিস বলে ব্র্যান্ড আছে, সোবিসিস বলে একটা ব্র্যান্ড আছে, আরও আছে কতগুলো। এইগুলো সাধারণত দেওয়া হয় 1 গ্রাম করে 2 বার বা 3 বার। যদি পেশেন্টের ফিজিক যদি খুব হয়, ছোটোখাটো মানুষ, বেশি মাসেল বাল্ক বেশি নয়, তাকে আমরা 2 বার দিয়ে থাকি, বা অ্যাভারেজ বিল্ড হলে 3 বারও দেওয়া হতে পারে। এটা দিলে এই বাইকার্বনেট লেভেলটাকে 22 মিলিমোলের ওপরে রাখতে হবে, তাতে মেটাবলিক অ্যাসিডোসিসটা আমি প্রিভেন্ট করতে পারবো। ইফ ইনক্রিজ সোডিয়াম কজেস হাইপারটেনশন অর ইডিমা, then it can be replaced with calcium carbonate, and it can be given up to 3 gram per daily is an alternative. and এর একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে এর ডায়েটারি ফসফেটটাকেও বাইন্ড করবে, ফসফেট বাইন্ডার হিসেবেও কাজ করবে, ফসফেট জিলেশনেও হেল্প করবে। Renal bone disease, we have to initiate the treatment with active vitamin D metabolites, that is 1 alpha hydroxy vitamin D or 125 dihydroxy vitamin D3 in patients who have hypocalcemia or the serum parathermone level more than twice the normal limit. PTH যদি নর্মাল লিমিটের ডবলের বেশি হয়ে গিয়ে থাকে, তাহলে আমাকে ইনিশিয়েট করতে হবে। আমি কত দেব? ডোজ বাড়াবো আমি টু কিপ দ্য PTH between 2 to 4 times the upper limit of normal. এই লেভেলে আমাকে PTHটাকে রাখতে হবে। তার জন্য ভিটামিন ডিটা যতটা কমাতে হবে বা বাড়াতে হবে, আমি ডোজ ওঠানামা করিয়ে আমি সেই ডোজটাকে অ্যাডজাস্ট করব। টু অ্যাভয়েড ওভার সাপ্রেশন অফ বোন টার্নওভার, অনেক বেশি ভিটামিন ডি দিলে, ক্যালসিয়াম দিলে PTH আরও কমে আসবে, নর্মালেও হয়তো এসে গেল, কিন্তু আমি সেটা করব না। আমি ওই ডবল বা 4 যে 4 গুণ যে ভ্যালুটা, তার মধ্যে রাখার চেষ্টা করবো। তার চেয়ে বেশি ক্যালসিয়াম বা ভিটামিন আমি দেবো না। কেন দেবো না? আগের দিন একটা টার্ম বলেছিলাম, মনে আছে হয়তো, অ্যাডাইনামিক বোন ডিজিজ। যত বেশি আমি ক্যালসিয়াম দেবো, তাহলে কি হবে? অত বেশি ভিটামিন ডি পেয়ে বোনে আর ক্যালসিয়ামের টার্নওভারটা, যে নর্মালি যে টার্নওভারটা হতে থাকে, একদিকে খেয়ে যাচ্ছে আর একদিকে জমে যাচ্ছে, এই যে নর্মাল টার্নওভারটা হওয়ার কথা, সেটা হবে না। সেই অ্যাডাইনামিক বোন ডিজিজের কিছু কিছু হ্যাজার্ড আছে, সেটা যাতে না হয় তার জন্য আমি খুব বেশি দেব না, জাস্ট ওই 2 to 4 টাইমস PTH রাখার জন্য যতটা ভিটামিন ডি দেওয়া দরকার হবে বা ক্যালসিয়াম দেওয়া দরকার, আমি ততটাই দেব। ট্রিট হাইপারফসফেটেমিয়া বাই ডায়েটারি রেস্ট্রিকশন অফ ফুডস উইথ হাই ফসফেট কন্টেন্ট, যেটা তখন বললাম, মিল্ক, চিজ, এগস, প্রোটিন রিচ ফুডস, এগুলো, অ্যান্ড ইউজ ফসফেট বাইন্ডিং ড্রাগস লাইক ক্যালসিয়াম কার্বোনেট অ্যান্ড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আর একটা মলিকুল আছে ল্যান্থানাইট কার্বোনেট বলে। আর একটা জিনিস যেটা আজকাল খুব ব্যবহার হয়, সেটা হচ্ছে পলিমার বেসড ফসফেট বাইন্ডার্স নেমড সেভেলামার। সেভেলামারের খুব ওয়াইড ইউজ হয় না, এই কারণে যে একটু কস্টলি ড্রাগ। ক্যালসিয়াম কার্বোনেট বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যত সস্তা, একেবারে জলের দাম বলা চলে, সে তুলনায় এই সেভেলামারের দাম অনেক বেশি, যদিও কাজটা অনেক ভালো হয়। মেনটেন সিরাম ফসফেট ভ্যালুজ অ্যাট 5.6 মিলিগ্রাম পার ডেসিলিটার, ভ্যালুগুলো মনে রাখার দরকার নেই, অর বিলো ইফ পসিবল। প্যারাথাইরয়েডিজম, এটা আছে একটু মিস্টেক আছে, টাইপও আছে, এটা প্যারাথাইরয়েডেক্টমি হবে। প্যারাথাইরয়েডেক্টমি মে বি রিকোয়ার্ড ফর ট্রিটমেন্ট অফ টার্সিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। অনেক সময় বলেছিলাম যে প্যারাথাইরয়েডগুলো যে হাইপারট্রফির হয়ে থাকে এইসব পেশেন্টদের, সেগুলো অটোনোমাস ওয়েতে প্রচুর বেশি বেশি হরমোন রিলিজ করতে থাকে, তার জন্য হাইপোক্যালসিমিয়াটা আরও বেড়ে যায়। তো মানে হাইপোক্যালসিমিয়া বলছি, মানে বোনের ক্যালসিয়াম রিজার্ভশনটা আরও বেড়ে যায়। সেটা যদি একেবারে মাত্রা ছাড়া হয়ে যায়, তখন তার জন্য আমার হাঁকে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটাকে পুরোপুরি এক্সারসাইজ করে দিতে হবে। সেই প্যারাথাইরয়েডেক্টমি করেও দেখা যায় যে কাজ হলো না, বা কোনো কারণে পেশেন্ট হচ্ছে পুয়ার সার্জিক্যাল লিস্ট, তাকে আমি অপারেশন করতেই পারলাম না, সেক্ষেত্রে আরেকটা অপশান হচ্ছে সিনা ক্যালসেট বলে একটা মলিকুল আছে, এগুলোকে ক্যালসিমাইমেটিক এজেন্ট বলা হয়। এরা কি করবে? ক্যালসিয়াম
সেন্সিটিভ যে রিসেপ্টরগুলো আছে সেই রিসেপ্টরে ক্যালসিয়ামের বদলে এই সিনাক্যালসেট গিয়ে নিজে লেগে যাবে। তাহলে কি হবে, নেগেটিভ ফিডব্যাক যাবে এবং প্যারাথাইরয়েড হরমোন যে রিলিজ হচ্ছিল সেটা। মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে আরো 2-3টে ব্যাপার আছে। সেটা হচ্ছে যে এই যে জিনিসগুলো আমরা করছি এগুলো হচ্ছে যখন পেশেন্ট স্টেডিলি গোয়িং টুয়ার্ডস এন্ড স্টেজ রেনাল ডিজিজ। একটা স্টেজে আমি বুঝতে পারছি যে পেশেন্টের এবার ডায়ালিসিস দরকার হবে। কবে দরকার হবে সেটা তো আমরা বললাম যে একটা মোটামুটি করা যেতে পারে, গেস করা যেতে পারে ফ্রম দোজ চার্টস। যখন হবে তার আগে আমাকে পেশেন্টের সাথে কাউন্সেলিং করতে হবে যে আমরা কি করতে চলেছি। যদি এল্ডারলি পেশেন্ট হয়, তার অনেকগুলো কোমরবিডিটি আছে, আমার মনে হচ্ছে যে এই পেশেন্টকে ডায়ালিসিস করে তার যা কোয়ালিটি অফ লাইফ হবে, ইটস নট ওয়ার্থ গিভিং। যে ডায়ালিসিস করে পেশেন্ট হয়তো যতদিন বাঁচতো, ডায়ালিসিস না করে যদি অন্য জিনিসগুলোকে অপটিমাম মধ্যে করে তাহলে তো তার চেয়ে সামান্য কম দিন বাঁচবে, কিন্তু তার কোয়ালিটি অফ লাইফটা অনেক বেটার হবে, কারণ তাকে বারবার হাসপাতালে যেতে হবে না, ডায়ালিসিস শুয়ে থাকতে হবে না, বারবার ফোঁড়াফুড়ি করতে হবে না, কষ্ট পেতে হবে না। লাইফ এক্সপেক্টেন্সিটা হয়তো 6 মাস কি 1-1.5 বছর এদিক ওদিক হবে। তো সেক্ষেত্রে এই চয়েসটা পেশেন্টকে দিতে হবে এবং তার রিলেটিভদের সাথে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে হবে। স্যার এসছেন নাকি? এসছেন সাইকিয়াট্রিস্ট স্যার? তো এই চয়েসগুলো ডিসকাস করতে হবে যে এই হতে পারে, আর যদি আপনি ডায়ালিসিস করানো হয় তাহলে আপনাকে এই জিনিসগুলো করতে হবে। এবার তাদের নিজেদের চয়েস, আমি তাকে হেল্প করতে পারি, কোনটাতে সুবিধা হবে কোনটাতে অসুবিধা হবে কি হতে পারে সেটা আমি তাকে সাজেস্ট করতে পারি, বাট দ্য আলটিমেট দ্য ডিসিশন রেস্টস অন দ্য পেশেন্ট অ্যাট দ্য ডিজিজ। এটা হচ্ছে তাদের ক্ষেত্রে যারা বয়স্ক মানুষ এবং অনেক কোমরবিডিটি আছে, যাদের কোয়ালিটি অফ এমনি লাইফ এক্সপেক্টেন্সি খুব হয়তো বেশি নয়। এটা এবার যদি ধরো পেশেন্ট ঠিক করলো বা বাড়ির লোক ঠিক করলো যে না আমরা ডায়ালিসিস করাবো, তখন আমাকে দেখতে হবে যে আমি কি টাইপের ডায়ালিসিস করবো। ডায়ালিসিসের ডিফারেন্ট টাইপস আছে, সেগুলো পরের দিন ডিসকাস করবো আমরা। হিমোডায়ালিসিস আছে, পেরিটোনিয়াল ডায়ালিসিস আছে, কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেডিয়াট্রিয়াল ডায়ালিসিস আছে, হিমোডায়াফিল্ট্রেশন আছে। এই জিনিসগুলোর মধ্যে আমি সুবিধা অসুবিধাগুলো ডিসকাস করবো পেশেন্টের সাথে, কোনটা আপনার পক্ষে ভালো হবে, কোনটা আপনার করার সুবিধা, কোনটা আপনার খরচের দিক থেকে সুবিধা হবে, সবগুলো ডিসকাস করা এবং একটা মোডকে ঠিক করা। সেটা বাড়িতে করা হবে না হাসপাতালে করা হবে। কিছু কিছু মোড আছে যেগুলো বাড়িতেও করা যায়, হাসপাতালে করা যায়। পেরিটোনিয়াল ডায়ালিসিস বাড়িতেও করা যায়, হাসপাতালেও করা যায়। পেশেন্ট যদি খুব বড় লোক হয়, তার যদি সেরকম লোক বল থাকে, তার হিমোডায়ালিসিসও বাড়িতে অ্যারেঞ্জ করা যায়। একটা মেশিন কিনে নিল বা ভাড়া নিয়ে নিল, একটা ছোট ইউনিটের মতো বাড়িতে বানিয়ে নিল, ডায়ালিসিসের দিন টেকনিশিয়ান এলো, একটা নার্স এলো, তিনি এসে ডায়ালিসিস করে দিয়ে চলে গেলেন সপ্তাহে 3 দিন করে। যদি পেশেন্টের সেরকম অর্থবল থাকে, লোকবল থাকে, করতেই পারে। তো এই ব্যাপারগুলো যে বাড়িতে হবে না হেলথ কেয়ার ফেসিলিটি হবে, এটা ঠিক করা, এই জিনিসগুলো আগে থেকে ডিসকাস করে নেওয়ার ব্যাপার আছে। আচ্ছা, আর কি, আর কতগুলো প্রিপারেশন নিতে হয়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ভ্যাকসিনেশন। আমরা বলছিলাম যে হেপাটাইটিস বি আছে কিনা, সি আছে কিনা, পজিটিভ আছে কিনা, HIV আছে কিনা, এই 3টে জিনিস আমাদের টেস্ট করে দেখে নিতে হবে বিফোর হ্যান্ড। যদি হেপাটাইটিস বি সেরো নেগেটিভ থাকে তাহলে আমি তাকে ভ্যাকসিনেট করব। কিভাবে ভ্যাকসিনেট করব? একটা সাধারণ হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন কি করা হয়, তোমার আমার যখন করা হয়, আমরা নিই 3টে ডোজ। একটা স্ট্যাট ডোজ, 1 মাস বাদে একটা ডোজ, 6 মাস বাদে একটা ডোজ। আগে 5 বছর বাদে বাদে বুস্টার ডোজ দেওয়া হতো, এখন রুটিনলি দেওয়া হয় না। এই 3টে। কিন্তু সিকেডি পেশেন্টের ক্ষেত্রে দ্য রেজিম ইজ ডিফারেন্ট। সেক্ষেত্রে উই হ্যাভ টু গিভ দ্য ভ্যাকসিন 4 টাইমস অ্যান্ড ইচ টাইম ডাবল ভলিউম, মানে 2 হাতেই দিতে হবে, এ হাতে একটা, এ হাতে একটা। স্ট্যাট ডোজ 1 মাস বাদে, 2 মাস বাদে, 6 মাস বাদে। ডবল ডোজ কেন দেওয়া হচ্ছে? এই পেশেন্টদের ইমিউনিটি কম, এদের সেরো কনভার্সন কম হবে, সেহেতু টু এনশিওর দ্য সেরো কনভার্সন উই হ্যাভ টু গিভ ডাবল ভলিউম, 2 হাতে 2টো করে দিতে হবে। এবং 0, 1, 2 আমরা কেন দিচ্ছি? যাতে র্যাপিডলি তার ইমিউনিটিটা চলে আসে এবং 6 মাসে দিয়ে ওটা আমরা কমপ্লিট করি। এটা আমাদের বিফোর হ্যান্ড দিয়ে রাখতে হবে। যদি পেশেন্টের হেপাটাইটিস সি নেগেটিভ আছে কিনা আমরা তো দেখে নেবো, HIV নেগেটিভ আছে কিনা তো অবশ্যই দেখতে হবে। যদি এগুলো পজিটিভ থাকে আমরা কি করবো? তার মানে কি আমরা পেশেন্টকে ডায়ালিসিস করবো, তাকে মৃত্যুর হাতে ছেড়ে দেবো? তা নয়। বড় ডায়ালিসিস ইউনিটগুলোতে ইউজুয়ালি এইসব পেশেন্টদের আলাদা করে করার ব্যবস্থা থাকে। হেপাটাইটিস বি যেহেতু খুব বেশি ইনফেক্টিভ, সেহেতু যারা হেপাটাইটিস বি পজিটিভ, HBsAg পজিটিভ, তাদের জন্য
একটা আলাদা এনক্লোজারই থাকে, আলাদা হয়তো একটা ঘর আছে বা আলাদা বড় ইউনিটের মধ্যে একটা আলাদা করে জায়গা করা আছে, যেখানে অন্য পেশেন্টদের থেকে সে পেশেন্ট একটা ব্যারিয়ার থাকছে। হেপাটাইটিস সি বা এইচআইভি অতটা বেশি ইনফেক্টিভ নয়, কাজেই তাদের জন্য মেশিনটা আলাদা করাই যথেষ্ট। 2 থেকে 3টে মেশিন আলাদা করে ডেজিগনেট করা আছে যে এই মেশিনগুলোতে হেপাটাইটিস সি পেশেন্টদের ডায়ালিসিস করা, এই পেশেন্টটাতে এইচআইভি পেশেন্টদের ডায়ালিসিস করা, এরকম করে আলাদা করে রেখে দিলে চলে। কিন্তু হেপাটাইটিস বি এইচবিএসএজি পজিটিভ পেশেন্টের জন্য আমাকে টোটালি একটা আলাদা এনক্লোজার, আলাদা সিস্টেম করতে হবে। এই আর কি, আর দুটো জিনিস করতে হবে, সেটা হচ্ছে একটা আর্টারি ভেনাস ফিস্চুলা তৈরি করতে হবে। সেটা কি জিনিস? যখন একটা পেশেন্টকে আমি বুঝতে পারছি যে 1 বছরের মধ্যে তার ডায়ালিসিস লাগতে চলেছে, তখন এভি ফিস্চুলা একটা অপারেশন করিয়ে নেওয়া হয়। সেটা কি জিনিস? হাতের মধ্যে একটা আর্টারি আর ভেনাসকে আর্টিফিশিয়ালি জুড়ে দেওয়া হয় প্লাস্টিক সার্জারি, ভাস্কুলার সার্জারি করে। কেন করা হয়? আর্টারির মধ্যে দিয়ে ব্লাড ফ্লোটা খুব ফোর্সে যাচ্ছে, অনেক বেশি থ্রাস্ট, অনেক বেশি। যখন ভেনের সাথে তার সরাসরি যোগ হয়ে গেল, সেই থ্রাস্টটা তো ভেনের ওয়ালে গিয়ে পড়ে। ওই যে আর্টারিয়াল ব্লাড প্রেশারের থ্রাস্টটা গিয়ে লাগতে থাকবে, তাতে কি হবে? ভেনাস ওয়ালটা আস্তে 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 ঠিক হবে, রেজিলিয়েন্ট হবে এবং ওটা বেশি প্রেশার উইথস্ট্যান্ড করতে পারবে। এই জিনিসটা হতে লাগবে মোটামুটি 3 সপ্তাহ থেকে 1 মাস। তখনই আর্টারিয়াল ওয়ালের ভিতরের যা থিকনেস এবং যা স্ট্রেংথ, ভেনাস ওয়ালটারও স্ট্রেংথ মোটামুটি সেরকম হয়ে যাবে। কেন আমরা এটা করছি? এই যে ভেনাস ওয়ালটা হলো, সেটা ফুলে যাবে, শক্ত হয়ে যাবে। নেক্সট টাইম আমরা যখন ডায়ালিসিস শুরু করব, তখন ওই ভেনটার মধ্যেই এদিকে ওদিকে 2টো নিডল ঢুকিয়ে দিলে আমার কাজ হয়ে যাবে। এটা যদি না করা থাকে, তাহলে কি করতে হবে? তখন ডায়ালিসিসের সময় এখানে আইদার জুগুলার ভেনে কিংবা সাবক্লেভিয়ান ভেনে কিংবা ফিমোরাল ভেনে কোথাও আমাকে একটা ডাবল চ্যানেল ক্যানুলা ঢুকিয়ে করতে হবে। সেটা রাখাও খুব মুশকিল, বেশি দিন রাখাও যায় না, ইনফেকশন হওয়ার চান্সও বেশি থাকে, স্টেনোসিস হয়ে যাওয়ার ভয় থাকে, অনেক কিছু। তো সেইটা যাতে দরকার না হয়, তার জন্য যে ক্ষেত্রে আমরা প্ল্যান ডায়ালিসিস করতে চলেছি অদূর ভবিষ্যতে, সেই সমস্ত জায়গায় এভি ফিস্চুলাটা করিয়ে নেওয়া হয়, এবং দ্যাট শুড বি ডান অ্যাটলিস্ট 1 মান্থ বিফোর দ্য প্রপোজ ডেট অফ ডায়ালিসিস। তাহলে ভ্যাকসিনেশন করে রাখতে হবে, এই ফিস্চুলা অপারেশন করিয়ে রাখতে হবে। পেশেন্টের কাউন্সেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই পেশেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রচুর ডিপ্রেশনে চলে যাবে। কি হতে চললো, খরচের ব্যাপার আছে, বেশি দিন একটা ইম্পেন্ডিং বুঝতে হয়। যদি ইন্টেলিজেন্ট পেশেন্টরা বুঝতে পারবে যে আমি আর বেশি দিন বাঁচবো না, কারণ যতদিন ডায়ালিসিস করবো বাঁচবো, তারপর আস্তে আস্তে কমপ্লিকেশন হতে শুরু করবে। যার ডায়ালিসিসের ট্রান্সপ্লান্টের প্রসপেক্ট নেই, দ্যাট পেশেন্ট ইজ বাউন্ড টু গেট ইনটু ডিপ্রেশন। তো তার কাউন্সেলিং করা, তাকে বিভিন্ন ব্যাপারগুলো বোঝানো, দরকার হলে তাকে সোশ্যাল সাপোর্ট দেয়া, এই ব্যাপারগুলো শুড বি ডান অ্যাজ এ টিম। বিদেশে এগুলোর জন্য টিম থাকে, ডায়ালিসিস টিম থাকে, তারা আগে থেকে পেশেন্টকে ভিজিট করতে থাকে, তাকে নানা ব্যাপারে মেন্টালি প্রিপেয়ার করে, অন্যান্য ব্যাপারগুলো ঠিকঠাক করা হয়, করে আস্তে আস্তে যে জিনিসটাকে ফাইনালি করা হয়। তো এইগুলো আমাকে আগে থেকে করতে হবে। ঠিক আছে, তো নেক্সট দিন আমরা এই ডায়ালিসিসের ডিফারেন্ট সর্টস অফ ডায়ালিসিসের ব্যাপারটা একটু আলোচনা করব। খুব বেশি তোমাদের জানা দরকার নেই, মোটামুটি প্রিন্সিপাল কিভাবে কি করা হয়, কি কমপ্লিকেশনস হতে পারে, এই নিয়ে খানিকটা হবে। আর রেনাল ট্রান্সপ্লান্টেশন নিয়ে আমরা আলোচনা করব। রেনাল ট্রান্সপ্লান্টেশন সাধারণত পরীক্ষায় কোশ্চেন আসে না, শর্ট নোট আসতে পারে, বাট ইউ শুড নো দ্য থিং, কারণ এগুলো তো এখন আপকামিং জিনিস, প্রচুর হয়, দরকারও হয়। তো সেটার সম্বন্ধে একটা আইডিয়া, এইগুলো নেক্সট